রোজ ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিয়েই শুরু হয় বেশিরভাগ ভারতীয়দের দিন। কাজে মন বসাতে চা, আড্ডার আসরে চা, মাথা ব্যথা করছে তাহলে চা, পড়তে বসে ঘুম পেলে চা। আসলে বেশিরভাগ ভারতবাসীদের কাছেই চা হচ্ছে সর্বোত্তম এনার্জি ড্রিঙ্ক। সারাদিন কয়েক কাপ চা না হলে অনেকেরই আবার চলে না। তবে আমাদের মধ্যে কতজন চা বাগানের শ্রমিকদের জীবনের খোঁজ রাখি বলুন তো? আজ আন্তর্জাতিক চা দিবস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 2020 সাল থেকে 21শে মে দিবসটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করা হচ্ছে। অনেকে হয়তো বলবেন যে চা শ্রমিকদের খোঁজ খবর রেখে সাধারণ মানুষ কি করবে? হয়তো ঠিকই বলবেন। তবে শোনা যায় একটি কুড়ি দুটি পাতা তুলতে যেসব চা শ্রমিকরা জীবন যৌবন কাটিয়ে দেন, তাদের না আছে অগ্রগতি, না আছে প্রগতি। রাজ্যে পালা বদল হয়েছে 6 বছর হয়ে গেল। তার আগে কেমন ছিল আর এখন কেমন আছে চা শ্রমিকরা? বর্তমানে রাজ্যের বাগানগুলোর পরিস্থিতি কেমন? রাজ্যের চা শিল্পে উন্নয়ন কি ধরনের উদ্যোগ নিয়েছে চা উন্নয়ন নিগম? আন্তর্জাতিক চা দিবসে এমন নানান বিষয় নিয়ে আলোচনা সময়ের দাবি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের চা শিল্পের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই আজ আমাদের স্টুডিওতে রয়েছেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। নমস্কার। নমস্কার সবাই। সমীরবাবু, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার আপনাকে। প্রথমেই একটু যদি আমরা একটু জানতে চাই যে প্রেক্ষাপটটা, এই যে আজকের দিনটাকে চা দিবস হিসেবে পালন করা হয়, এটা কেন পালন করা হয়? প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের চা পিপাসু এবং চা প্রেমী সমস্ত নাগরিকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে। একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী অনেকগুলি দেশ, শ্রীলঙ্কা, কেনিয়া, এইরকম অনেকগুলি দেশ মিলে 2005 সালে আমাদের প্রথম তাদের যে চা উৎপাদনকারী যারা আছে তাদেরকে বাজারের পরিস্থিতির উপরে দৃষ্টি নিবদ্ধ করার জন্য একটি চা উৎসব পালিত হয় 2005 সালে প্রথমবার। আচ্ছা। তারপরে জাতিসংঘ 2019 সালে 21শে মে অর্থাৎ আজকের দিনে তাকে স্বীকৃতি দেয় চা দিবস হিসেবে। সে থেকে পালিত হয়ে আসছে। তো মানে উদ্দেশ্যটা কি ছিল? আপনি যে বলেন বাজারের উপর নজর রাখা, মানে বাজারে কি দেখবে? বাজারের পরিবর্তিত যে পরিস্থিতির উপরে দৃষ্টি নিবদ্ধ করার জন্য, আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে এই চা উৎসবটা তৈরি হয়েছিল। আপনারা জানেন যে আমাদের দেশ ভারতবর্ষ রপ্তানির দিক দিয়ে আমরা যেমন 4র্থ স্থানে রয়েছি, উৎপাদনের দিক দিয়ে আমরা 2য় বৃহত্তম দেশ। চীনের পরেই আমাদের ভারতবর্ষের চা উৎপাদনের দিক দিয়ে। আচ্ছা। তো সেদিক দিয়ে আমাদের যেহেতু জনসংখ্যা নিরিখে আমাদের দেশে একটা বড় মাত্রায় জনগণ রয়েছে, সেক্ষেত্রে আমাদের যে আভ্যন্তরীণ যে আমাদের যে কনজামশনের যে বিষয়টা আছে সেটা পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের দেশে বেশি আছে। তো সেই কারণে রপ্তানির দিক থেকে আমরা 4র্থ স্থানে রয়েছি। মানে নিজেদের কনজামশনটা বেশি করার পরিপ্রেক্ষিতে আমাদের রপ্তানির দিক দিয়ে আমরা 4র্থ স্থানে। বলা যেতে পারে যে এটাতেই প্রমাণ করছে যে আমাদের চা শিল্প এই দেশে যেমন বহুত প্রাচীন পুরনো শিল্প এবং এই শিল্পের সঙ্গে আমাদের দেশের অর্থনীতি, বিশেষ করে রেভিনিউ আর্নিংস এর একটা সরকারের বিরাট সোর্স ছিল এবং এমপ্লয়মেন্টেরও একটা বিশাল সুযোগ সেখানে ছিল, আছে, আজকের দিনও আছে। আচ্ছা। তো অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের এই চা শিল্প আমাদের দেশের অর্থনীতি এবং রাজ্যের অর্থনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের এই চায়ের পানীয় হিসাবে পৃথিবীতে জলের পরেই বলা যেতে পারে চায়ের একটা বিশাল ঠিক। সেটা তো আমাদের দেশে যতই বই যে বলা হয় এনার্জি ড্রিঙ্ক থাকুক না কেন, বা আমাদের দেশে শুধু নয়, বিশ্বের বহু দেশেই চা হচ্ছে মানুষের সর্বোত্তম এনার্জি ড্রিঙ্ক, যেটা কাজকর্মে বা পড়াশোনা অনেক ক্ষেত্রেই যখন মানুষ হয়তো মনে হয় যে একটা ব্রেক চাই, তখনই 1 কাপ চা চাই। আমরা অবশ্যই চায়ের গুরুত্ব আর কাউকে নতুন করে বোঝাতে হবে না সমীরবাবু। আমরা যে জিনিসটা একটু আজ আপনার কাছে জানার চেষ্টা করব, যে রাজ্যের চা শিল্পের চিত্রটা একটু আপনার কাছে পরিষ্কারভাবে আমরা জানার চেষ্টা করব। প্রথমে বলুন আগে যে রাজ্যের
যারা চা বাগানগুলো কেমন আছে এবং যারা চা বাগানগুলোতে কাজ করছেন সেই চা বাগানের শ্রমিকরা কেমন আছে? প্রথমে আপনাকে বলি যে আমাদের রাজ্যে চা শিল্পেরও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। 108 বছরের পুরনো আমাদের রাজ্যের চায়ের ইতিহাস। আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের পূর্ণ রাজ্য হয়েছে, আমাদের 50 বছর অতিক্রান্ত হয়েছে। তো পূর্ণ রাজ্য 50 বছরের যে দীর্ঘ সময়ে যারা রাজ্য পরিচালনার দায়িত্বে ছিলেন, বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির সরকার ছিল আমরা জানি। এই দুটি সরকারের আমলে আমি বলতে পারি যে এই শিল্পটা মানে একটা সময় আভিজাত্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু পরবর্তী সময় এটা চরমভাবে উপেক্ষিত হয়েছে। আচ্ছা। উপেক্ষিত হওয়ার কারণে আপনার ভাবুন যে আমাদের ভারতবর্ষে যে ত্রিপুরা চা যে উৎপাদন হয়, তার সেক্ষেত্রে আমাদের ত্রিপুরা কিন্তু 5ম স্থানে রয়েছে উৎপাদনের দিক দিয়ে। আচ্ছা। কিন্তু আমি কি বলবো আপনাকে, মানে এই চা শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে অনেক মানে জানতে পেরেছি, বা আমরা বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জানার সৌভাগ্য হয়েছে, ত্রিপুরা যে একটা চা উৎপাদনকারী রাজ্য, সেটাই মানে অনেকের কাছেই জানা ছিল না। আচ্ছা। অনেক বলতে কি মানে ত্রিপুরার মানুষ নাকি ত্রিপুরার বাইরে যারা? ত্রিপুরার বাইরে, যেখানে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে 5ম স্থান অধিকার করে আছে, কিন্তু ভারতবর্ষের অধিকাংশ রাজ্যেই অজানা ছিল মানে ত্রিপুরাতে চা উৎপাদন হয়। আচ্ছা। অদ্ভুত ব্যাপার। অথচ এই চা শিল্প একটা সময় খুব মানে আমাদের রাজ্যেরও বিশেষ করে মহারাজার পিরিয়ড থেকে, যখন আমাদের আপনারা জানেন যে আমাদের রাজ্যের মহারাজারা ত্রিপুরা রাজ্যে ব্রিটিশদেরকে উৎসাহিত করেননি চা শিল্পের জন্য। আমাদের এই পূর্ব পাকিস্তানের মধ্যে তৎকালীন সময়ে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাঙালিরা ছিলেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন চা শিল্পের জন্য, আমাদের রাজ্যে চা বাগিচা করার জন্য। আচ্ছা। এবং এটা আভিজাত্যের প্রতীক ছিল। রাজ্য সরকারের এমপ্লয়মেন্টের একটা বিশাল সুযোগ ছিল, মানে সোর্স অফ ইনকাম ছিল, রেভিনিউ আর্নিংস এর একটা বিরাট জায়গা ছিল। যেটা বলছিলাম যে দীর্ঘদিন এটা উপেক্ষিত থাকার কারণে আমাদের জাতীয় স্তরে আমাদের কোনো স্পেশাল কোনো আইডেন্টিটি হয়নি যে ত্রিপুরাতে চা উৎপাদন হচ্ছে। যেমনটা আজকে সারা দেশে বা দেশের বাইরেও আসামকে সবাই চিনে রাজ্যে মানে চায়ের উৎপাদনকারী রাজ্য হিসেবে। আমাদের রাজ্য কিন্তু আসামের চায়ের বয়স হয়েছে আপনার 200 বছর। আচ্ছা। তো আমাদের রাজ্যে 108 বছর হয়েছে। তো সেক্ষেত্রে আসামকে যেভাবে সারা দেশ এবং দেশের বাইরের মানুষ জানে চা উৎপাদনকারী রাজ্য হিসেবে, আমাদেরকে তো জানার কথা ছিল। আচ্ছা। কিন্তু সেটা এইভাবে নেওয়া হয়নি। এই প্রথমবার মানে 2018 পর থেকে আমাদের রাজ্যে পরিবর্তিত মানে সরকার যখন প্রতিষ্ঠিত হয়, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর প্রথমবার রাজ্যের চা শিল্পের উপরে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়। প্রথম কথা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প নামে 85 কোটি টাকার একটা প্রকল্প ঘোষিত হয়। আচ্ছা। যার মধ্য দিয়ে আমাদের চা শ্রমিকদের দীর্ঘদিনের যে আবাসন সমস্যার সমাধানের একটা বিশাল রাস্তা তৈরি হয়। এবং ভারতবর্ষে আজকের দিনেও রাজ্য ছোট হলেও একটা ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে বর্তমান সরকারের এই চা শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বিতরণের ব্যবস্থা করা হয়। জমির পাট্টা দেওয়ার ফলে কি হয়েছে, তাদের যে জমির উপরে যে অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এই জমির পাট্টা গুলো আমি আপনাকে এখানে ইন্টারাপ্ট করবো, কারণ জমির পাট্টা নিয়ে অনেকগুলো কথা জানার রয়েছে। এই জমিটা কোন জমি? এখন কথা হচ্ছে যে চা বাগানের যারা শ্রমিকরা, ওনারা তো চা বাগানের মালিকের যে জায়গায়, সেখানেই ওনারা বাস করেন, বাড়ি করে ঘর করে বাস করেন। এখন বলা হচ্ছে যে কোন জায়গার পাট্টা দেওয়া হয়েছে, সেখানকার জায়গা দেওয়া হয়েছে, কার জায়গা দেওয়া হচ্ছে, তাই তো? সেটাই তো বলতে চাইছেন। দেখুন, আমি আপনাকে একটা ইনফরমেশন দেই। আমাদের রাজ্যে এই যে চা বাগিচা যেটা বলছিলাম, যে মহারাজার সময় থেকে 1916 সাল থেকে আমাদের রাজ্যে চা শিল্পের গোড়াপত্তন শুরু হয় 108 বছর। সেক্ষেত্রে আমাদের এই রাজ্যে চা শিল্পটাকে যে সামনের দিকে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে আমাদের রাজ্যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর টিএলআর অ্যাক্ট হয়েছে, ত্রিপুরা ল্যান্ড রিফর্মস এন্ড রেভিনিউ অ্যাক্ট হয়েছে। সেখানে আমাদের সিলিং সারপ্লাস ল্যান্ডটাকে আপনার চা বাগিচার জন্য ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা। তো আপনি তো সর্বোচ্চ কত পরিমাণ একজন ব্যক্তি রাখতে পারবে জমি, তার জন্য সিলিং রয়েছে, আইন রয়েছে, সেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে যদি বাগিচা শিল্পের সঙ্গে যদি কেউ যুক্ত হয়, তার জন্য সেটা
ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড়ের পরিপ্রেক্ষিতে সরকার তাকে বেশি পরিমাণ জমি বরাদ্দ করেছে। তাহলে আলটিমেটলি সরকারই জমিটা বরাদ্দ করেছে। আচ্ছা, আমাদের রাজ্যে নয়, শুধু রাজ্যের বাইরেও চা বাগিচার জন্য এই যে জমিটাকে বরাদ্দ করেছে সরকারের পক্ষ থেকে, সেটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে লিজুল প্রপার্টি, আর একটা হচ্ছে জুথুল প্রপার্টি। তো আমাদের ক্ষেত্রে রাজ্যের অধিকাংশ জমি লিজুল প্রপার্টি। আচ্ছা। গভর্নমেন্ট তাহলে এখন সেই যে এক্সট্রা জায়গাটা, যেটা সারপ্লাস যে জায়গাটা, সেটা তো চা বাগান করার জন্য প্রদান করা হয়েছিল, নাকি তার সঙ্গে সেখানে বসবাস করার জন্য প্রদান করা হয়েছে সরকার থেকে? না, বসবাস করার জন্য তো বসবাস তখন তো সেই প্রভিশনই ছিল না। আচ্ছা, শ্রমিকদেরকে বসবাস শ্রমিক মালিকের অধীন যখন কোনো বাগানের শ্রমিকরা থাকতো, মালিকের পক্ষ থেকেই তাকে শ্রমিক লাইন বলে, লেবার লাইন বলে আলাদা করে জায়গার ব্যবস্থা করে দেওয়া হতো। কারণ আমাদের, আপনারা জানেন যে আমাদের রাজ্যে চা শিল্পের সঙ্গে যারা শ্রমিকরা যারা রয়েছে, তারা মূলত আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে অধিকাংশ আজকে থেকে 3 জেনারেশন 4 জেনারেশন আগে আমাদের রাজ্যে এসেছিলেন। তো তাদেরকে জমির ব্যবস্থা তখন মালিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদের নিজস্ব সুবিধার জন্য, আচ্ছা, থাকার জন্য। জমির যে মালিকানার যে বিষয়টা, লিজুল প্রপার্টি, জুতুল প্রপার্টির কথা যেটা বলছিলাম, আলটিমেটলি এন্টায়ার জমির মালিকানা হচ্ছে সরকারের হাতে। আচ্ছা, তো সরকারের জমি তো সরকার দিচ্ছে। মানে চা বাগানের যে জমিটা আছে, আপনাকে যেটা বরাদ্দ করা হয়েছে জমি, আপনি যেটা বলতে চাইছেন, আমি একটু খুলে পরিষ্কার করে বলি। যে জায়গাটা মালিকের আছে, মালিকের নামে ইয়ে আছে, আচ্ছা, মিউটেশন আছে, কোম্পানির নামে আছে বা পার্টনারশিপের নামে আছে, তাকে বরাদ্দ সিলিং সারপ্লাসের আওতায় রাখা হয়েছে, কারণ তিনি বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত, চা বাগিচা করবেন বলে। আচ্ছা, এবার চা বাগিচা করবেন, সেখানে জমিটা তাহলে গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্ট জমি, আবার সেই গভর্নমেন্টেরই জমি বেসরকারি মালিকানাধীন কোন মালিকের কাছে যে জমিটা আজকে রয়েছে, সেই জমির প্রকৃত অর্থে মালিক হয়েছে রেভিনিউ ডিপার্টমেন্ট। সে তার যে কারণে জমিটা দিয়েছে, আপনি জানেন যে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনাকে সুবিধা হবে, রাজ্যে আজকে আপনাদের মাধ্যমে সবাই শুনছে। আমাদের রাজ্যে মানে 6,800 হেক্টর এরিয়া আপনার চা বাগিচার জন্য বরাদ্দ করা হয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, না 12,800 হেক্টর, সরি 12,800 হেক্টর এরিয়া চা বাগিচার জন্য বরাদ্দকৃত আছে। আচ্ছা, আমাদের সিলিং সারপ্লাস ল্যান্ড, ঠিক আছে। তো সেক্ষেত্রে আজকের যে সিচুয়েশন আছে, আমরা দেখেছি মানে 5,700 750 হেক্টর এরিয়া আন্ডার প্ল্যান্টেশন আছে। আচ্ছা, তাহলে 50%-এরও নিচে আপনার প্ল্যান্টেশন এরিয়া, না প্ল্যান্টেশন এরিয়া না, ভ্যাকেন্ট এরিয়া, আনইউজড ল্যান্ড। আচ্ছা, না 50% এর উপরে আনইউজড ল্যান্ড আছে, 50% এর উপরে, হ্যাঁ 50% এর উপরে আনইউজড ল্যান্ড আছে। কত বছর ধরে? 100 বছর ধরে। আচ্ছা, কিন্তু আপনাকে বাগিচা করার জন্য এই জমি বরাদ্দ করেছিল সরকার, আপনি করেননি। এই জমি এখনো আনইউটিলাইজড অবস্থায় পড়ে আছে। তো সেটা রাজ্যের উন্নতির জন্য একটা বড় মাত্রার সেটব্যাক। আচ্ছা, এখানে অনেক বেশি এমপ্লয়মেন্ট, অনেক বেশি রেভিনিউ। আজকে যদি সম্পূর্ণ এরিয়াটা যেটা আপনাকে বাগিচা শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেটা যদি আন্ডার প্ল্যান্টেশন আনা হতো, তাহলে এখানে এমপ্লয়মেন্ট বাড়তো, গভর্নমেন্টের রেভিনিউ বাড়তো। সেই বিষয়টা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে আছে। সেই বিষয়টাকে সরকারের তরফ থেকে মানে উপেক্ষা করা হয়েছে, কোন রকম অ্যাডজাস্ট করা হয়নি দীর্ঘদিন যাবত, কেউ দেখেনি। আমাদের সরকার এসে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই যে ভ্যাকেন্ট ল্যান্ড যেটা পড়ে আছে দীর্ঘদিন যাবত, সেখানে অ্যান্সিলারি কোন ইন্ডাস্ট্রি করা যায় কিনা, টিএলআর অ্যাক্ট পরিবর্তন করে অ্যামেন্ডমেন্ট করেছে। সংশোধনের মধ্য দিয়ে এখানে কি করা হয়েছে, আপনাকে টোটাল বাগানের যে এরিয়া আজকের যে ব্যবস্থা আছে, সেখানে 5% অফ দ্য গ্রস এরিয়া অথবা 20 একর, হুইচ এভার ইজ হাইয়েস্ট, সেই ল্যান্ডটাকে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন। কে করবে? মালিক করবে না সরকার? যার কাছে রয়েছে, যে ল্যান্ড যেভাবে রয়েছে, সেটা মালিক হতে পারে, কোঅপারেটিভ হতে পারে, সরকার হতে পারে, যার অধীনে রয়েছে, যার অধীনে যেভাবে আছে, সরকারেরও আছে, সমবায়েরও আছে, ব্যক্তি মালিকানাধীনও আছে। আজকে আমাদের সরকার আসার পরে এই ব্যবস্থা চালু করেছে। এতে করে কি হচ্ছে, এতে করে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আপনার এখানে উৎসাহিত হচ্ছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি আপনার নতুন করে এখানে সেট আপ হওয়ার সুযোগ খুলে গেছে। তো সেক্ষেত্রে এখানে ইকো ট্যুরিজমের ব্যাপারটা সম্প্রসারিত হচ্ছে। আমাদের রাজ্যে ইকো ট্যুরিজমের যে বিষয়টা রয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের যে চা বাগানগুলির যে টোপোগ্রাফি এবং প্রাকৃতিক সৌন্দর্য যেটা রয়েছে, সেখানে ইকো ট্যুরিজমকে
খুব ভালোভাবে সামনের দিকে নিয়ে আসা যেত। সেটাও কিন্তু উপেক্ষার চোখে দেখা হচ্ছে, কোনোদিন কেউ অ্যাড্রেসও করেনি, কেউ দেখেওনি, কেউ কিছু করেনি। না একদম, আমরা সেই বিষয়টাতে আসবো, ট্যুরিজমের বিষয়টা তো আসবো, যে চা শিল্পের সঙ্গে আমরা ট্যুরিজমটাকে কিভাবে অ্যাড করতে পারি। কিন্তু এখানে কথা হচ্ছে যে আরেকটু ক্ল্যারিফাই করে নিই আপনার কাছে, এই যে আপনি বললেন যে 5% বা 20 একর এবং আনইউটিলাইজড ল্যান্ড আপনি বললেন, এখন কথা হচ্ছে যে মালিকানা হোক বা পার্টনারশিপ ফার্ম হোক বা কোম্পানি অ্যাক্ট হোক বা সরকারের হোক, সেখানে এখন যে প্ল্যান্টেশন আপনি বলছেন যে জায়গাটা প্ল্যান্টেশন এরিয়ার মধ্যে আছে, চা বাগান মধ্যে চা গাছ যেখানে আছে সেই জায়গাটাকে নষ্ট করা হচ্ছে না। না না, সেটা তো নষ্ট করার প্রশ্ন ওঠে না। আচ্ছা, আমি তো আপনাকে হিসাবে ফাঁকা জায়গাটাতে আপনি করা হচ্ছে, প্রত্যেকটি বাগানে আপনার 50% এর উপরে জায়গা এই ফাঁকা পড়ে আছে, আনইউজড অবস্থায় আছে। আচ্ছা, তো এতে করে ওই যে মানে এটাকে ইগনোর করলে পরে যা হয় একটা ইন্ডাস্ট্রিকে, লং টার্ম ইগনোরেন্স হলে পরে যা হয় তাই হয়েছে। ওকে, আমরা আর একটু বিস্তারিত আসবো, ল্যান্ডের বিষয়টা আর একটু জানবো আপনার কাছে, অন্যভাবে জানবো, কিন্তু একটু শ্রমিকদের কথায় আসি। শ্রমিকবাবু, আজকের তারিখে দাঁড়িয়ে শ্রমিকরা, চা বাগানের শ্রমিকরা কত কেজি পাতা তুলছেন এবং দৈনিক, এবং তাদের মজুরি বা হাজিরা কত দৈনিক? আপনি তাদের শ্রমিকদের যে মানে দৈনন্দিন অবস্থার কথা আপনি যেটা জানতে চাইছেন, একদম মজুরি হোক বা তাদের যে কাজের যে সিস্টেম কি আছে না আছে, দেখুন অবাক লাগে যে আমাদের রাজ্যে, যেটা একটু আগে বলছিলাম যে 108 বছরের ইতিহাস, 108 বছরে আমাদের এই 2018 আগ পর্যন্ত 2018 আগ পর্যন্ত আমাদের রাজ্যে চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি ছিল দৈনিক 105 টাকা। অর্থাৎ বলা যেতে পারে যে 105 বছরে তাদের মজুরি হয়েছে 105 টাকা। এখানে এই যে 105 টাকা মজুরি হয়েছে, সেই সিস্টেমটা কি ছিল? সিস্টেমটা হচ্ছে অবৈজ্ঞানিক সিস্টেম। ভারত সরকারের ওয়েজ বোর্ড রয়েছে, ওয়েজ বোর্ড প্রতি 2 বছর 3 বছর অন্তর একটা সুপারিশ করে আমাদের প্ল্যান্টেশনের সঙ্গে যুক্ত যারা বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি কি হবে, তার জন্য ভারত সরকারের অধীনস্থ ওয়েজ বোর্ড সুপারিশ করে। সেই সুপারিশকে কোনোদিন আমাদের রাজ্যে কার্যকরী করতে দেখা যায়নি। আমাদের সরকার, দ্যাট ইজ 2018 পরে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এবং ভারত সরকারের যে ওয়েজ বোর্ডের যে সুপারিশ, সেটাকে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, এবং সেটা আমাদের এখন 176 টাকা আজকের দিনে আমরা শ্রমিকদের নগদ মজুরি প্রদান করছি। আপনারা আরেকটা কথা বলে রাখি, শ্রমিকরা, আমাদের চা শ্রমিকরা মজুরি 2 প্রকারের হয়। একটা হচ্ছে নগদে ক্যাশ যেটা, আর একটা হচ্ছে কাইন্ডস। কাইন্ডসের মধ্যে আমাদের রেশন থাকে, দ্যাট ইজ চাল থাকে, আটা থাকে। এখন 176, আমি আর একটু ক্লারিফাই হবো, 176 টাকাটা ধরুন আপনি একটি পার্টনারশিপ ফার্ম বা মালিকানা ফার্ম, সেখানে মালিক রয়েছে, 176 টাকা কে দিচ্ছে? মালিক দিচ্ছে। মালিক দিচ্ছে। রেশনটা কে দিচ্ছে? মালিক দিচ্ছে। মালিক দিচ্ছে না গভর্নমেন্ট দিচ্ছে? না, মালিক দিচ্ছে, সাবসিডাইজ স্টেটে দিচ্ছে। আচ্ছা, মালিক দিচ্ছে। সরকারের তরফ থেকে অধিকাংশ বাগানগুলিতে যাদের সবকিছু ঠিকঠাক আছে, তাদেরকে সাবসিডাইজড ওয়েতে রেশনের ব্যবস্থা রয়েছে, সেই অনুসারে দিচ্ছে ওরা। ওকে, এই যে 5 কেজি চাল ফ্রি পাচ্ছে, ওরা কি পাচ্ছে? এটা হ্যাঁ, সেটা না, 5 কেজি চালের বিষয়টা হচ্ছে আলাদা। হ্যাঁ, মানে এটা ওনারা পাচ্ছে না কেন? মানে কেন পাবে না এটা? না, এটা তো একটা শ্রমিক বলে কথা নয়, যে কোনো ব্যক্তি একই জায়গা, 2 জায়গা থেকে তো একই বেনিফিট নিতে পারে না। সে যখন পার্মানেন্ট কোনো ওয়ার্কার হবে, আচ্ছা, বাগানের কোনো পার্মানেন্ট ওয়ার্কার হলে পরে তার পিএফ রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, বোনাস রয়েছে, সে ওয়েজেস পাচ্ছে, সে একটা জায়গা থেকে নিচ্ছে, সে আবার আরেকটা জায়গা থেকে, সরকারেরই আরেকটা জায়গা থেকে বেনিফিট নেওয়ার সুযোগ তো থাকার কথা না। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে। কিন্তু যারা বাগানের মধ্যে কাজে, মানে দৈনন্দিন কাজের সঙ্গে যারা যুক্ত নন, যারা পার্মানেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে কাজ করেন না, এরকম অনেক ওয়ার্কার বাগানে থাকেন, আচ্ছা, তাদের কোনো অসুবিধা নেই, তারা পাচ্ছেন, তারা এই ফ্রি চালটা পাচ্ছেন। হ্যাঁ, সেটা সম্পূর্ণভাবে পাচ্ছেন। এখানে আমি আসবো, ফ্রি চালের ব্যাপারটা আসবো, কিন্তু এই যে 105 টাকার 176 টাকা বলছেন সোমবাবু, 176 টাকা বলা হয় যে 2017 সালে নাকি বামফ্রন্ট সরকার থাকতেই এটার প্রস্তাব হয়েছিল, তারপরে ভোট চলে আসাতে এটা হয়নি, তারপর এটা আপনাদের সরকার এসে এখানে কোর্টকেও নাকি হস্তক্ষেপ করতে হয়, এটা কতটুকু সত্য এই ঘটনা? না, কোর্টকে হস্তক্ষেপ করতে হবে কেন? এখানে তো আমি যেটা আপনাকে বললাম যে বামফ্রন্ট সরকারের পিরিয়ডে 1997 সম্ভবত 1997 বা 98 থেকে হবে, আপনাদের ওয়েজ বোর্ডের
কাজ শুরু হয়েছে সারা দেশে। আচ্ছা, তো ওয়েজ বোর্ড যে সুপারিশটা করেছে, একটি বার ওয়েজ বোর্ডের সুপারিশ অনুসারে ওয়েজেস বৃদ্ধি করেছে তার নজির কিন্তু আমাদের রাজ্যে নেই। তো কাজে তাদের মানে বামফ্রন্টের কোনো প্রতিনিধির এই চা বাগানের শ্রমিকদের ওয়েজেস নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই। আচ্ছা, তারা করেনি, তারা ফলো আপই করেনি। তারা কি করতেন? তারা ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ করতেন। প্রতি 2 বছর 3 বছর পরে পরে ত্রিপাক্ষিক বৈঠক। ত্রিপাক্ষিক বৈঠকে কে থাকবেন? সরকারের প্রতিনিধি থাকবেন, শ্রমিক প্রতিনিধি থাকবেন, মালিক প্রতিনিধি থাকবেন, তাদেরকে নিয়ে। কিন্তু সেটার একটা প্যারামিটার তো থাকতে লাগে না? প্যারামিটার কি হওয়া উচিত ছিল? প্যারামিটারটাও হওয়া উচিত ছিল ভারত সরকারের যে ওয়েজ বোর্ড যে সুপারিশ করেছে, সেই সুপারিশটা হচ্ছিল মেইন প্যারামিটার থাকা কথা ছিল, সেটাকে ইগনোর করা হয়েছে। সেই সময় কত টাকা সুপারিশ করেছিল এটা এই ভারত সরকারের মানে ওয়েজ বোর্ডের যে সুপারিশ অনুসারে যদি ঠিকমতো যদি ধাপে ধাপে হয়েছিল, তো আমি তো বলছিলাম 97 থেকে 17 পর্যন্ত 3 বার হয়েছে। আচ্ছা, 3 বার হয়েছে। 3 বারের মানে 3 বারের একটি বারও তৎকালীন সময়ে পালন করা হয়নি। এটাকে সামনে আনা হয়নি। এই যে ওয়েজ বোর্ডের যে একটা সুপারিশ হয়, এই বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত যারা থাকে তাদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে ওয়েজ বোর্ডের একটা সুপারিশ কার্যকর করার জন্য যে একটা ভূমিকা রাখে, সেই বিষয়টা এই রাজ্যের মানুষ জানতেনই না বা শ্রমিকরা জানতেনই না। আচ্ছা, ওকে। এখন আরো একটা অভিযোগ আসে যে 176 টাকা মজুরি তো পাচ্ছে, 105 টাকা থেকে বাড়িয়ে 176 টাকা করা হয়েছে। একটা কথা বলি, বামফ্রন্টের আমার মাঝখানে একটু বলি। আরেকবার এটা নিয়ে আমি আপনাদের স্টুডিওতে বসছিলাম, কোন সিআইটিউর এক নেতা খুব বলছিলেন যে আমরাই তো এটা করে দিয়ে গেছিলাম। তো 2017 সালে ওনাদেরকে 2017 সালে ওনাদেরকে কে বাধা দিয়েছিল এটা করার জন্য যে না করা যাবে না? বিরোধী দল হিসেবে কংগ্রেস বলুন, বিজেপি বলুন বা অন্য কোন রাজনৈতিক দল বিরোধিতা করে নিত, বলে না না আপনারা এটা করতে পারবেন না, এটা দেওয়া যাবে না, করেননি কেন? এইসব এদের সস্তা রাজনীতির জন্য এসব বলা। ওনাদের এটা ইচ্ছাই ছিল না। কারণ অতীতেও আমি যেটা বললাম, দেখুন রেকর্ড উইল স্পিক ইটসেলফ। আপনারা দীর্ঘ বছর রাজ্যে ক্ষমতায় ছিলেন একসঙ্গে 25 বছর, আর তার আগে 10 বছর, 35 বছর আপনারা ক্ষমতায় থেকে চা শ্রমিকদের জন্য আপনারা মজুরি কতটুকু বৃদ্ধি করেছেন, একবার কত টাকা করেছেন, তার রেকর্ড তো রয়েছে না? আরেকটা কথা বলা হয় 5 টাকা 60 টাকার বেশি, সর্বোচ্চ 12 টাকা বৃদ্ধি করেছিলেন। সেখানে একজন চা বাগানের শ্রমিক সারাদিনে এই যে মজুরিটা 176 টাকা পেতে গেলে কত কেজি তাকে তুলতে হয়? না, এটা ধরুন, এটাকে মূলত আমাদের রাজ্যে একটা মানে কমন প্র্যাকটিস আছে, একটা অ্যাপ্রক্সিমেট প্র্যাকটিস তো থাকবে। 19 কেজি 20 কেজি এরকম করে। এটা আবার ভেরি করে, এটা ভেরি করে এই অর্থে ভেরি করে যে দেখুন মানে কোয়ালিটি গ্রিন লিফ যদি তার পাতার কোয়ালিটি কিরকম হবে। এই যে 19 কেজিটা 20 কেজি বা 21 কেজি যে বিষয়টা, সেটা ডিপেন্ড করবে তার কোয়ালিটি সম্পর্কে কোনো কথা নেই। এবার আমি একজন চা উৎপাদনকারী ম্যানুফ্যাকচারার, আমি কোয়ালিটি চা তৈরি করব, আমি শ্রমিকদের কাছ থেকে 15 কেজি নেব, কোয়ালিটি গ্রিন লিফ নেব। আচ্ছা, আমি 20 কেজি আমার বড় পাতা আমি নেব না। আমার এটা তো আমার যার ম্যানেজমেন্টের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু এই যে বলা হয় মানে এটাও অভিযোগ যে আগে 105 টাকা দিয়ে 19 কেজি পাতা তুলতেন, এখন বলা হচ্ছে যে যেহেতু 176 টাকা দিতে হচ্ছে তার জন্য 5-6 কেজি পাতা এক্সট্রা তোলানো হচ্ছে। এখন 19 কেজির পর নাকি ওনারা ইনসেনটিভ পেতেন, যদি পার কেজিতে 10 টাকা করে বা এরকম করে 9-10 টাকা করে ইনসেনটিভ পেতেন। এটা আমি আপনাকে ক্লিয়ার করি, আমাদের এই আলোচনা তো অনেকেই শুনছেন, তো এখানে 19 কেজি প্রথম যেটা হবে হাজিরার এগেনস্টে, তারপরে 1 কেজি পাতার দাম 60 পয়সা দেওয়া হবে, 4 কেজি পর্যন্ত 60 পয়সা করে দেওয়া হবে। তারপরে যে পাতাটা হবে 24 কেজি থেকে উপর যেটা হবে সেটার জন্য 5 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, 5 টাকা করে। এটা হচ্ছে সিস্টেম, এটা চালু আছে অধিকাংশ, এটা কমন প্র্যাকটিস। আচ্ছা, তো সেখানে তো কাউকে কম দেওয়ার কোনো সুযোগ নেই, বা মজুরি বৃদ্ধি হয়েছে বলে তার গ্রিন লিফের যে কোয়ান্টিটি বৃদ্ধি হয়ে যাবে নিরিখে। 19 কেজির পর পার কেজিতে 60 পয়সা, এটা 1 কেজির জন্য 1 কেজিতে 60 পয়সা, মানে 20 নম্বর কেজিটাতে 60 পয়সা পাবে। এইটা কত? 24 কেজি পর্যন্ত। 24-এর পরে যেটা হবে, আচ্ছা, সেটাতে 5 টাকা করে পাবে পার কেজিতে 5 টাকা। এটা তো কমন প্র্যাকটিস না। এই ক্ষেত্রে এই যে 176 টাকা বৃদ্ধি হয়েছে তার জন্য তো গ্রিন লিফের তার জন্য নিরিখ তো বাড়ার কোনো ব্যাপার নেই। এটা তো কোথাও আমার তো নলেজে নেই কোথাও। না, ঠিক আছে, আপনি যেটা বলছেন কমন প্র্যাকটিস বলছেন, কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয়? যখন আমরা 176 টাকাটা দৈনিক মজুরি দেখি, শোনবাবু, এটা নর্মাল ব্যাপার। আজকের পৃথিবীতে যখন সবকিছুর এরকম ভাবে
মূল্যবৃদ্ধি বলুন বা সবকিছু এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে রেগার মজুরি এটা পর্যাপ্ত নয়, 242 টাকা, পর্যাপ্ত নয়। 176 টাকা কতটুকু পর্যাপ্ত? না, আমি বলছি না এটা পর্যাপ্ত হয়ে গেছে। এটা এই যেমন ধরেন একটা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুসারে একটা আমরা তো এটা করেছি, এখন কিন্তু বলতে পারবে না যে আমরা কাউকে বঞ্চিত করছি আমাদের সরকার আসার পরে। আচ্ছা, আবার সরকার, ভারত সরকারের যে ওয়েজ বোর্ড আবার সুপারিশ করবে, নিশ্চয়ই সেটাকে কনসিডারেশন নিতে হবে। এক, দুই হচ্ছে তার আগে আমাদের রাজ্যে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে, আজকের দিনে আমাদের 1 কেজি চা তৈরি করতে গেলে 5 কেজি কাঁচা পাতা প্রয়োজন হয়। কষ্ট প্রোডাকশন অনেক বেড়ে গেছে, কিন্তু তার জন্য যে মানে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা চায়ের ক্ষেত্রে হওয়া উচিত সেটা কিন্তু আজকের দিনেও হয়নি। আচ্ছা, ফলে কি হচ্ছে, অনেক সময় কষ্ট প্রোডাকশনের নিচেও আপনাকে চা বিক্রি করতে হচ্ছে অকশন মার্কেটে। আপনার চায়ের বাজার মূলত অকশন মার্কেট। আচ্ছা, আমি খুব ইন্টারেস্টিং, দেখেন আমাদের রাজ্যটাকে কিভাবে মানে একটার সঙ্গে একটা কি সম্পর্ক রয়েছে। আমাদের রাজ্যে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 90 থেকে 1 কোটি কেজি চা আমাদের রাজ্যে, 1 কোটি লক্ষ কেজি চা আমাদের রাজ্যে তৈরি হয়। 90 লক্ষ কেজি থেকে 1 কোটি কেজি চা আমাদের রাজ্যে তৈরি হয়। ওকে, প্রতি বছর। তো চায়ের বাজার কোথায়? আমাদের রাজ্যের পপুলেশন তো 40 লাখ কেজি, 40 লাখ মানুষ আছে, সর্বোচ্চ সবার জন্য চা সবাই যদি খায় দুবেলা করে, এখানে তার যে আমাদের মানে পার হেড যে একটা অ্যাভারেজ রয়েছে 750 গ্রাম, সেক্ষেত্রে আমাদের কত কেজি চা লাগবে? আমাদের 30 লক্ষ কেজি চা বেশি লাগবে না, ঠিক আছে? তাহলে অতিরিক্ত যে চাটা, সেটা চায়ের আমাদের নিতে হবে কোথায়? অকশন মার্কেটে। অকশন মার্কেটে এই চা উৎপাদনকারী কোনো নিয়ন্ত্রণ নেই তার যে বিক্রয় মূল্য নির্ধারণ করার। অকশন মার্কেটে চা উৎপাদনকারীর বিক্রয় মূল্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এটা কে করছেন? যারা ওখানে অকশন পরিচালনা করেন তারা করছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ত্রিপুরার চায়ের এই যে অকশন মার্কেটে যে যাচ্ছে দীর্ঘদিন যাবত, স্বাধীনতার পর থেকে এই অকশন মার্কেটে যাচ্ছে, আমাদের ত্রিপুরা চায়টাই অকশন মার্কেটে যে আলাদা করে তার একটা গুরুত্ব পাবে, সেই ব্যবস্থা আজকে পর্যন্ত ছিল না, আজকে পর্যন্ত নাই। আচ্ছা, আজকে পর্যন্ত নাই যে ত্রিপুরার চা হিসাবে আপনি অকশনের বাজারে কখন ওঠে ত্রিপুরার চা? যে রাজ্যগুলিতে আমরা সাধারণত কি হয়, আমাদের এখান থেকে চাটা যায় গুয়াহাটি এবং কলকাতা যায়, গুয়াহাটি কলকাতা অকশন মার্কেটে যায়। সাউথ ইন্ডিয়া তো আছে, তো আমাদের সাউথ ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না, এখানে গুয়াহাটি, কলকাতা, বড়জোর, শিলিগুড়ি এখানে যেখানে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে রাজ্যগুলিতে যায় সেই রাজ্যগুলি নিজস্ব চা উৎপাদনকারী রাজ্য। আচ্ছা, আসামও চা উৎপাদনকারী, পশ্চিমবঙ্গ চা উৎপাদনকারী। পশ্চিমবঙ্গের চা বিক্রি করার পর, আসামের চা বিক্রি করার পর এবং মানে সবকিছু শেষ টেস হলে পরে এরপরে ত্রিপুরার চাটাকে বাজারে রাখা হয়। এটা হচ্ছে কমন প্র্যাকটিস আজকে পর্যন্ত। এজ এ রেজাল্ট কি হয়, আমাদের রাজ্যের চায়ের গুণগত মান থাকা সত্ত্বেও আলাদা করে তার কোনো চাহিদা নেই বা কদর নেই। আপনি যেটা বলছেন, কদরটা যেরকম হওয়ার কথা ছিল, আমাদের যেরকম ন্যাশনাল আইডেন্টিটি হওয়ার কথা ছিল সেটা নেই, বা তার কোনো ব্যবস্থাও কেউ নেয়নি, সেটাকে কেউ কোনদিন দেখেও নি। আমাদের সরকার আমাদের রাজ্যের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ উদ্যোগে এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে অকশন সেন্টারে ফাউন্ডেশন স্টোন আমরা কিছুদিন আগে আমরা করেছি। আমাদের এই জানুয়ারি মাসে খুব সম্ভবত করেছে। ইলেকশনের কোড অফ কন্ডাক্টটা গেলে পরেই আমরা টেন্ডার করছি। আমাদের রাজ্যে খুব শীঘ্রই আমাদের অকশন সেন্টার চালু হবে। এই অকশন সেন্টার চালু হওয়া মানে, আমি আপনাদেরকে দুই একটা বিষয় বলি আপনাদের মাধ্যমে, রাজ্যের মানুষ যারা শুনছেন, চা উৎপাদনকারী যারা রয়েছে তারা যেমন উপকৃত হবেন, এখানে এমপ্লয়মেন্টের একটা বিশাল সুযোগ তৈরি হবে। এছাড়া আমাদের রাজ্যের বাইরে, আমাদের দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক স্তরে ত্রিপুরা রাজ্যের চায়ের গুণগত মানের, ত্রিপুরার চায়ের যে উৎকর্ষতা, ত্রিপুরার চায়ের যে বিশেষ দিক রয়েছে, সেগুলিকে বাজারজাত করার ক্ষেত্রে এক বিশেষ দরজা আমাদের সামনে উন্মোচিত হবে। তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা নিশ্চয়ই একটা ভালো, অবশ্যই ভালো খবর। এবং যদি এমনটাই হয়ে থাকে যেমনটা আপনি দাবি করছেন, যদি বলছেন কেন, আমরা তো ফাউন্ডেশন স্টোন অলরেডি করে নিয়েছি। না, যদি সেটা সম্পূর্ণভাবে হয় এবং সাকসেসফুল হয়, সেক্ষেত্রে শুনেন, সেক্ষেত্রে এই যে আমাদের এখন কি হবে, আমাদের চাটাই তো প্রথম আসবে, অন্যের চা তো আসবে না আমাদের বাজারে। এবং কি এটা হচ্ছে ই অকশন। ই অকশনে কি হবে, আমি অকশনের বিষয়টা একটু শেষ করে নেই। ই অকশনে কি হবে, ই অকশন সিস্টেমের মধ্যে কি হবে, ব্রোকারদের যে বিষয়টা আছে, এখানে ব্রোকারের এক্সিস্টেন্স থাকবে না। আমাদের চা যাচ্ছে ব্রোকারের মাধ্যমে,
বিক্রিও হচ্ছে ব্রোকারের মাধ্যমে। এই যে এখন পর্যন্ত যে প্র্যাকটিস আছে সেটা হচ্ছে ব্রোকাররা কিন্তু ফিজিক্যালি যেটা হচ্ছে, ব্রোকাররা যে তাদের পয়সাটা, তাদের যে পার্সেন্টেজটা হওয়ার, তাদের যে কমিশন ওরা নিচ্ছে, এতে আপনি লোকসানে হচ্ছে বিক্রি না আপনার প্রফিটে বিক্রি হচ্ছে সেটা তাদের মেইন জব থাকে না। আমাদের চা বিক্রি হচ্ছে গতানুগতিক পদ্ধতিতে, কিন্তু ব্রোকারদের একটা বড় মাত্রায় আমাদের ওয়্যার হাউসের টাকা দিতে হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে, যারা যারা চা পাঠাচ্ছেন বাইরে। এই ব্যবস্থা থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো। এবং আমাদের নিজস্ব চায়ের যে আলাদা করে যে ল্যাবরেটরিতে যে আমাদের টেস্টিং হবে, সেখানে যে আমাদের চায়ের যে উৎকর্ষতা রয়েছে, গুণগত মান রয়েছে, আমাদের চায় মানে মোট কথা আমাদের ইলেকশনের ফলে আমাদের চায়ের চাহিদা বাড়বে, এবং বাজার তৈরি হবে। ঠিক, বাজার তৈরি হবে, কদর বাড়বে। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে চা শ্রমিকদের ভাগ্য কি মানে তাদের ভাগ্য কি পাল্টাবে বলে মনে করেন? স্বাভাবিকভাবে হবে। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একজন মালিক লোকসানের মধ্যে দিয়ে যদি বাগান চালায়, তাহলে স্বাভাবিকভাবে তার উৎসাহ কমে আসে। এটাই এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের বিভিন্ন ভাবে, এক তো সরকারের তরফ থেকে তেমনটা সাপোর্ট ছিল না চা শিল্পের সঙ্গে যুক্ত যারা ছিলেন। আজকে সরকারের তরফ থেকে এই যে সোশ্যাল, গত বছর অর্থ বছরে চা উন্নয়ন নিগমের আপনাদের কত টাকা আয় ব্যয় কত হয়েছে, বা আপনারা কতটা উৎপাদন, আপনি বললেন 1 লাখ মানে কোটি কেজি উৎপাদন করেছেন, মানে এটা কি গত বছর? 90 লক্ষ রাজ্যের কথা বলেছি, রাজ্যের 90 লক্ষ থেকে 1 কোটি লক্ষ কেজি চা তৈরি হয়। আপনাদের কত গত বছরের হিসেবটা কি, কত অর্থ বছর? আমাদের আমি বলি আপনাকে, আমাদের চা উন্নয়ন নিগমের অধীন আমাদের 5টি বাগান রয়েছে। 5টি বাগানের মধ্যে আমাদের মেটটি আমরা করেছি, আমাদের 2টি ফ্যাক্টরি আছে। একটা ব্রহ্মকুণ্ডতে আছে সিমনা, আর একটা আছে দুর্গাবাড়িতে সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরি, যেটা সিটিপিএফ আমরা বলি। 2টা ফ্যাক্টরিতে আমাদের উৎপাদন হয়েছে 7,57,000 কেজি। আচ্ছা, 7,57,000 কেজি আমরা মেট্রি করেছি। আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের একটা, আপনারা জানেন যেটা আমি বলছিলাম, যে আমাদের এই টিটিডিসির উৎপাদিত চাটাকে আমরা পিডিএস এর মাধ্যমে রাজ্যের রেশন শপগুলিতে আমরা দিচ্ছি। এই রাজ্যের জনগণ যাতে টিটিডিসির গার্ডেন ফ্রেশ চা, ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের যে চা আমরা করেছি, যে ব্র্যান্ড আমরা করেছি, সেই ব্র্যান্ডের চা আমরা এই রাজ্যের জনগণের কাছে খুব স্বল্প মূল্যে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এতে করে আমাদের কি হয়েছে জানেন তো, এতে করে আমাদের এখানে টিটিডিসির তো নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নেই, সারা রাজ্যে সব জায়গায় জায়গায় রেশন শপে গিয়ে চা দেবে। তা আমরা তার জন্য যে রাজ্যের ল্যাম্পস প্যাক্স গুলি আছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। অধিকাংশ জায়গার ল্যাম্পস প্যাক্স গুলি তাদের আমাদের এই কাজটা করছে, এবং তার বিনিময়ে ল্যাম্পস প্যাক্স এর মধ্যে যারা এই কাজটা করে পরিচালনা করছেন, তাদের একটা বড় মাত্রায় আর্থিক উপার্জন হচ্ছে। এখানে একটা ইনকাম, তাদেরও বাড়তি ইনকাম হচ্ছে। রেশনের ডিলাররাও একটা বাড়তি কমিশন পাচ্ছেন। আমরা মানে 8% করে আমরা তাদেরকে কমিশন বলি বা প্রফিট মার্জিন আমরা দিচ্ছি। কাদেরকে দিচ্ছি? আমাদের ল্যাম্পস প্যাক্স যারা আমাদেরকে রেশন শপের মধ্যে চাটা পৌঁছাচ্ছেন। সেক্ষেত্রে আমরা 3.5 লক্ষ কেজি চা আমরা রেশন শপের মধ্যে গত বছর আমরা দিতে সক্ষম হয়েছি। রেশন শপে এ শুধু অন্যদের মাধ্যমে। আমরা লক্ষ্য, এই বছর আমাদের লক্ষ্য হচ্ছে 5 লক্ষ কেজি চা আমাদের রেশন শপের মধ্যে ডিস্ট্রিবিউশন করা। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এবছর আমরা বিশেষ কতগুলি পদক্ষেপ আমরা নিয়েছি ত্রিপুরা চা উন্নয়ন নিগম। আমরা কোয়ান্টিটির দিকে এবার যাব না, আমরা কোয়ালিটি চা এবার করব। এবং সেই কোয়ালিটি চা করার জন্য আমাদের যা যা প্রয়োজন, আমাদের গ্রিন লিফ হারভেস্টিং থেকে শুরু করে একদম মেট্রি পর্যন্ত, এই যে টোটাল যে চেইনটা রয়েছে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে টোটাল ব্যবস্থাপনার মধ্যে আমরা পরিবর্তন এনেছি। ওকে, আপনি বলছেন পরিবর্তন এনেছেন, এবং এখানে এরকম অভিযোগ শোনা যায় যে আপনাদের চা বাগানগুলো যেগুলো রয়েছে সেগুলোতে না সারের ব্যবস্থা আছে, না ভালো ড্রেনের কোনো মানে জল নিকাশির ভালো ব্যবস্থা রয়েছে, সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই। এগুলোর কতটা সত্যতা কি, মানে সেখানে বিশেষ করে টিটিডিসির যে বাগানগুলো রয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না, এইসব টিটিডিসির বাগানে তো এইসব ধরনের কোন রকমের অভিযোগের বাস্তবে কোনো উদাহরণ আছে বলে আমি তো প্রতিনিয়ত গার্ডেনে ভিজিটে যাই। গতকালকেও আমি আমার একটা গার্ডেনে গেছি। আমি আমার নিজস্ব ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বাগান ছাড়াও আমি অন্যান্য বাগানগুলিতে যাচ্ছি। গতকালকেও আমি 2টি বাগানে, ফটিকছড়া, গোপালনগর, আভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল, সেগুলির জন্য। ফটিকছড়া বাগান তো বলছে প্রায় বন্ধের পথে, ফটিকছড়া বাগান, এবং আরো এরকম। ফটিকছড়া তো বন্ধের পথে নয়, ফটিকছড়া বাগানের যিনি ওনারশিপের মধ্যে তাদের কিছু ডিসপিউট দেখা দিয়েছে।
তো এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আমরা বাগান চলছে এবং আমরা সোসাইটির মানে যে বাগানের যারা শ্রমিকরা রয়েছে তাদের যাতে কোনো প্রকারের অসুবিধা না হয় সেই জন্য আমরা তাদেরকে বলেছি যে তোমরা বাগান তোমাদের, তোমরা এই বাগানে তোমাদের জেনারেশনের পর জেনারেশন তোমরা কাজ করছো, মালিক আজকে আছে কালকে আরেকজন আসবে, এগুলি চলতেই থাকবে, কিন্তু বাগানকে নষ্ট করা যাবে না। এখানে বাগান যাতে ভালো থাকে তার জন্য বাগান পরিচালনা তোমরা করতে থাকো। মালিকরা যখন তাদের ডিসপুট শেষ হবে, যখন আসবে তো আসবে, তার আগ পর্যন্ত তাদের সহায়তা করার জন্য আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমরা তাদের যে গ্রিন লিফটা যেটা আছে, শ্রমিকরা এখন সোসাইটি বানিয়েছে, সোসাইটি বানিয়ে শ্রমিকরা পাতা তুলছে, নিজেরা পাতা তুলছে, তুলে বিক্রি করছে, বিক্রি করে বাগান চালাচ্ছে। সেই জন্য আমরা পেছন থেকে দাঁড়িয়ে তাদেরকে যতটুকু মানে সহায়তা করা যায়, কারণ এটা তো তাদের আভ্যন্তরীণ ম্যানেজমেন্ট। আপনি ল্যান্ডের কথা শুরুতেই আমরা আলোচনা করেছি, আপনি ল্যান্ডের কথা বলেছেন, যে পাট্টার কথাও আপনি বলছিলেন। এখন ছোট ছোট কিছু অভিযোগ যখন আমরা সার্বিকভাবে দেখি তখন এই বড়গুলো আলোচনার মধ্যে ছোট ছোট বিষয়গুলো হারিয়ে যায়। শ্রমিকদের কিছু কিছু জিনিস অভিযোগ আমরা আমাদের কাছে মাঝে মধ্যে আসে, যে যেই জায়গাতে আপনি বলছেন যে সেখানে পাট্টা দেওয়া হচ্ছে, জায়গা দেওয়া হচ্ছে আলাদা, এবং সারপ্লাস যে জমি আছে সেখানে তাদেরকে ঘর করে দেওয়া হচ্ছে, পাট্টা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা অন্য কোথায় যদি কোনো ধরনের কাজ করেন তাহলে তাদেরকে আর সেই জায়গায় থাকতে দেওয়া হচ্ছে না, বাগানের ভেতরে সেই জায়গায় থাকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগটা আসে। এক, পাশাপাশি বলা হয় যে যারা বাগানের ভেতরে থাকেন তাদের পরিবারের সবাইকে বাগানের ভেতরেই কাজ করতে হয়, এবং এই 176 টাকার বিনিময়ে তারা যদি বা এটার জীবনযাপন যদি না করতে পারেন, অন্য কোথায় যদি কোনো কাজ করেন, তাহলে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়। এই অভিযোগগুলো কতটা সত্যি? না, আমি একদম মোটেই এইসব অভিযোগের সঙ্গে সহমত পোষণ করি না। প্রথম কথা হচ্ছে এটা সার্বিক বিভিন্ন যে মালিকানা বাগানগুলো আছে সেগুলো কথা বলা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যদি এরকম হয়েও থাকে আমরা এগুলোকে সমর্থন করি না। আমাদের নজরে আসলে পরে সেটা আমরা মালিকদের সঙ্গে কথা বলে, যে কোনো ইনজাস্টিস যদি হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু আমরা দেখি, এবং আমরা টিটিডিসির আমাদের নিজস্ব বাগান পরিচালনার বাইরেও আমাদের সরকারের ইন্ডাস্ট্রি দপ্তর থেকে আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া আছে যে বাগানগুলি ওভারঅল দায়িত্ব আমাদের বাগান, যে কোনো বাগানে কোনো ডিসপিউট হলে পরে যাতে আমরা এগুলি লুক আফটার করি, দেখি, সেটার জন্য আমরা কিন্তু নজরে রাখি। বিশেষ ক্ষেত্রে যদি কোনো রকমের ইনজাস্টিস কোথাও হয়ে থাকে সেটা আমরা কিন্তু অ্যাড্রেস করি এবং তার সমাধানের জন্য ব্যবস্থা করি। গতকালকে গোপালনগরে একটা উদাহরণ আমি আপনাদের মাধ্যমে বলছি, সবাই শুনছেন। গোপালনগর চা বাগানের মালিক দীর্ঘদিন ধরে বাগান চালাচ্ছেন, ওনারা হঠাৎ করে 3 দিন ধরে 3 দিন কাজ দিচ্ছেন, 3 দিন কাজ দিচ্ছেন না সপ্তাহে। আপনার কথার সঙ্গে এটা ওই বিশেষ ক্ষেত্রে এরকম একটা দুইটা ঘটনা। তা আমরা যখন নজরে এসছে, আমি গেলাম কালকে বাগানে, গিয়ে জানলাম ঘটনা সমস্ত কিছু, গিয়ে দেখলাম যে বাগানে মানে ওভার হয়ে আছে, পাতা ভরে আছে বাগানে। আর মালিকদের অভিযোগ ছিল যে বাগানে পাতা নেই, কাজ নেই, সেজন্য 3 দিন কাজ দিয়েছি। কোন মাস থেকে? এই মে মাসের 3 তারিখ থেকে। তো মে মাসের আগে এপ্রিল মাসে তো আরো কম থাকার কথা, তখন 6 দিন কাজ দিয়েছে। মানে এই ধরনের ব্যাপার, এগুলি এটা জাস্ট একটা বাহানা ছিল, তাদের আভ্যন্তরীণ অন্য বিষয় ছিল, একটা বাহানাকে সামনে এনেছে। এর পরবর্তী সময়ে সব লেজে গোবরে হয়ে গেছে। কি হয়েছে যে আপনি মে মাসের 3 তারিখ থেকে বলছে পাতা কম, সেজন্য 3 দিন কাজ, তার আগে 6 দিন কাজ হয়েছে। তো এপ্রিল মাসে তো পাতা একেবারেই ছিল না, মার্চ মাসে তো একেবারেই ছিল না, তখন 6 দিন কাজ হয়েছে। এবার আমি যখন কালকে আমরা ফিজিক্যালি গেলাম, দেখলাম, গিয়ে বাগানে দেখি যে ওভাররাউন্ড হয়ে আছে। তখন মালিকের সঙ্গে কথা বললাম, ওখান থেকেই কথা বললাম বসে। উনি বললেন যে হ্যাঁ আমি আজকে পাঠাচ্ছি, আমি তো বাইরে আছি, আজকে আমি লোক যাবে, গিয়ে ঠিক আছে আমি যদি এরকম হয় তাহলে কালকে থেকে আমরা বিষয়টাকে নর্মালসিতে নিয়ে আসবো। তো আজকে আমি ওরা শুনলাম যে আজকে থেকে 6 দিন করে কাজ দিচ্ছেন। বিষয়টা এটা না, বিষয়টা ছিল তাদের আভ্যন্তরীণ অন্য ইস্যু ছিল। মানে এখন সেগুলো অ্যাড্রেস করার দায়িত্ব তো নিশ্চয়ই, যেহেতু তারাও রাষ্ট্রের নাগরিক, এগুলো অ্যাড্রেস করার দায়িত্ব তো নিশ্চয়ই সরকারের বা দপ্তরের। এই ধরনের যে মানে ভিত্তিহীন কিছু বিষয় সামনে এনে বিষয়টাকে অনেকে এরকম করে থাকেন, যেটা করেছেন গোপালনগরের মালিকরা, তাদের একটা সুনাম রয়েছে, না করলেই পারতেন, তো এটা করেছে। তো আলটিমেটলি তো ওনারা আজকে থেকে এটাকে 6 দিনের কাজের ব্যবস্থা কোথায় দিলেন? বাগানে কাজ রয়েছে, আর এটা হয় না, এটা কোথাও এরকম মানে আইনের কোথাও লেখা নেই যে আপনি মর্জি মতো 3 দিন কাজ দেবেন, 3 দিন দেবেন না। ঠিক। তো এটা আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত চা বাগানের বেসরকারি হোক
বা সমবায় হোক, সবাইকে আমি বলছি, বার্তা দিতে চাইছি, আপনারা এটা প্লিজ আপনারা এটা করবেন না। সোমেনবাবু, কোনো বাগান কি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রাজ্যে এই মুহূর্তে? পরিত্যক্ত অবস্থার মধ্যে বন্ধ হয়ে পড়ে আছে, পরিত্যক্ত, হ্যাঁ, যেখানে আছে, কাজ হয় না, এরকম আছে, কিছু? আছে, এরকম। সেগুলোকে রিভাইভ করার আপনাদের এগুলি কোনো রকম ভূমিকা এগুলি নিয়েছেন? কয়েকটা রয়েছে, নর্থে আছে, আমাদের এইখানেও রয়েছে একটা বাগান। সেক্ষেত্রে আইনি কিছু বিষয় রয়েছে, সাবজুডিস হয়ে আছে এক দুইটা বাগানের ক্ষেত্রে। তো যে বিষয়গুলি সাবজুডিস হয়ে আছে সেটা শেষ না হওয়া পর্যন্ত এটা তো কোর্টের ম্যাটার, কোর্টের বিচারাধীন আছে। এরকম কয়েকটা রয়েছে, নর্থে আছে কয়েকটা। আচ্ছা। আর ইতিমধ্যে কয়েকটা সেটেলমেন্টও হয়েছে। কিছু কিছু ইতিমধ্যে গভর্নমেন্ট খাস করে নিয়েছে, আচ্ছা। নিয়ে তার জন্য যা যা করার দরকার সরকার সিস্টেম অনুসারে কাজ করে চলে। কিছু কিছু চা বাগানের রাস্তার ধারের জমি বিক্রি করে বসতি পাবলিকের কাছে বিক্রি করা হচ্ছে, বা দোকান ঘর গড়ে উঠছে, এই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। যেগুলো রাস্তার পাশে আছে সেই জায়গাগুলোকে হাতছাড়া করা হচ্ছে। না, এরকম তো আমাদের তো এরকম নলেজে নেই। এরকম আচ্ছা। কোনো বাগানে যদি করে থাকে সেটা একদম ইললিগেল হবে, সেটা তার কোনো প্রভিশন নেই। পার্ট করে বিক্রি করারও কোনো ব্যবস্থা নেই। চা বাগানে যেটা বললাম, তার জন্য তো আলাদা অ্যাক্ট রয়েছে, তো সেখানে পার্ট সেলের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা। এখন এনক্রোচমেন্ট যেটা, সেটা অন্য জিনিস। সেটা কোথায় কোথায় এমন যদি হয়ে থাকে, সেটা তো এনক্রোচমেন্ট যদি হয়ে থাকে, আপনাদের নিগম কোন রকম দায়িত্ব নেবে? আমাদের তো নিগমের বাগানগুলিতে তো এরকম হয়েছে, আমাদের এরকম কোনো উদাহরণ নেই, আমরা তো হতে দেবো না সেটা। আচ্ছা। এটা যার যার ম্যানেজমেন্ট রয়েছে ওনারা দেখবেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের নিগমের অধীন যে বাগানগুলি আছে সেখানে কোনো এরকম কিছু আছে আমাদের নলেজে নেই। ওকে, না মালিকানার বা ফার্মগুলোতে যদি এরকম হয়ে থাকে, বা পার্টনারশিপ ফার্মগুলোতে যদি এরকম হয়ে থাকে, কোম্পানি একটা আয়তা যেগুলো আছে, সেগুলো দেখার দায়িত্ব কার? যদি এরকম কিছু হয়ে থাকে, কার দেখার? ডেফিনেটলি আমরা দেখবো, আপনারা দেখবেন না? টিটিডিসি দেখবে, সংশ্লিষ্ট দপ্তর দেখবে, নিশ্চয়ই দেখবে। সুনির্দিষ্ট অভিযোগ আসবে তখন দেখবে। ওকে, সোমেনবাবু, আরেকটা বিষয় যে আপনি শুরুতেই আমরা যে আলোচনা করছিলাম, যে এই যে চালের কথা, রেশন শপের কথা, আপনি বলছিলেন যে রেশন সামগ্রী তাদেরকে সাবসিডাইজড রেটে দেওয়া হয়। এখন কথা হচ্ছে, চা শ্রমিকদের স্বাস্থ্য এবং চা শ্রমিকদের যে ঘরের সন্তানরা, তাদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকটা কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? এবং আমরা দেখছি গোটা রাজ্যের প্রায় অর্ধেকের ওপর মানুষ আগে প্রধানমন্ত্রী আয়ুষ্মান প্রকল্পে ছিল, এবং এখন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা সবার জন্য। এই সুযোগ সুবিধাগুলো স্বাস্থ্যের ক্ষেত্রে কি চা শ্রমিকরা পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন। আচ্ছা। নিশ্চয়ই পাচ্ছেন এবং আগামী দিনে সবাই পাবেন। আমি আপনাকে এই যে জমির ক্ষেত্রে বলি, ইতিমধ্যে আমাদের রাজ্যে টোটাল 2800 পরিবারকে, আমাদের জমির চা শ্রমিক পরিবারকে জমির পাট্টা বিতরণ হয়ে গেছে। আচ্ছা। 2800 পরিবার। ওকে। রাজ্যে পরিবার রয়েছে 7532। হ্যাঁ, চা শ্রমিক পরিবার কিন্তু। তো সেই পরিবার পিছুই তো জমিটা দেওয়া হচ্ছে। ওকে, কোথায় কোথায় দেওয়া হয়েছে এগুলো? মানে এই যে 2018 মানে ইয়েগুলো আপনাদের, মানে মোটামুটি একটা বেশিরভাগটা কোথায়? এগুলি বেশিরভাগ আপনার আমাদের ইয়েতে সিপাহীজলা ডিস্ট্রিক্ট আছে, কমলাসাগরে যেমন আমরা দিয়েছি, কমলাসাগর সিপাহীজলা ডিস্ট্রিক্ট আছে, ঊনকোটিতে আছে, নর্থে আছে। আচ্ছা। আমাদের ইয়েতে মোহনপুর এলাকাতে আছে। আচ্ছা। অধিকাংশ জায়গাতে যেখানে যেখানে এটা, এবং এটা কন্টিনিউ প্রসেস, এটা চলছে, এবং 7532টা পরিবার শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। আচ্ছা, চালু থাকবে এটা। এটার সঙ্গে যেটা বলছিলেন যে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার ব্যাপার, শিক্ষা ক্ষেত্রে তো আমাদের মানে আমাদের প্রতিটা স্কুলে, আমাদের প্রত্যেকটা বাগানে কিন্তু একটা প্রাথমিক স্তরে একটা শিক্ষার ব্যবস্থা থাকেই। এছাড়া তো আমাদের রাজ্যের যে মানে যে ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে, স্কুলগুলি, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলি একটা থেকে আরেকটা দূরত্ব খুব একটা বেশি না। তো সেক্ষেত্রে মানে জেনে খুশি হবেন, তারই সুফল আমরা এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকদের মধ্য থেকে 5 জন সরকারি কর্মচারী হয়েছে আমরা এই সরকার আসার পরে। এটা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছে বলেই সেটা হয়েছে। ঠিক। সোমেনবাবু, আপনি শিক্ষার কথা বলছিলেন, চাকরি পেয়েছেন, চাকরি যারা পেয়েছেন নিশ্চয়ই ওনারা অনেক আগে থেকেই পড়াশোনা করছিলেন, কিন্তু এখন কথা হচ্ছে যে আজকের তারিখে দাঁড়িয়ে আগামী দিনের জন্য চা শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য আপনাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে? আপনি ই অকশনের কথা বললেন, চা শিল্প নিশ্চয়ই উন্নয়ন হবে বা উন্নতি হবে। এখন সেটা কতটুকু হবে শ্রমিকদের জীবনে, সেটার প্রভাব কতটা আগামী দিনে আপনারা ফেলতে পারবেন বলে আপনারা আত্মবিশ্বাসী? শুনেন, এই একটা কথা বলি, আমাদের রাজ্যে প্রথম কথা হচ্ছে ওয়ার্ক কালচারই ছিল না। চা শিল্পের সঙ্গে যুক্ত যারা ছিল, ওয়ার্ক কালচার বলতে কিছু ছিলই না। আজকে একটা পরিবেশ তৈরি হয়েছে, শ্রমিকদের মধ্যে একটা উৎসাহ জেগেছে,
ওরা সামনের দিকে এখন একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সরকারের যে দৃষ্টিভঙ্গি, বর্তমান সরকার যে পজিটিভ দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এই শিল্পের জন্য, এই শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে সরকার যেভাবে নজর দিয়েছে বা দিচ্ছে বা আগামী দিনে পরিকল্পনা নিয়েছে, এটা তো শ্রমিকদের সঙ্গে না, শুধু চা শিল্পের সঙ্গে যুক্ত সরাসরি এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত রয়েছে প্রত্যেকে উপকৃত হবেন। আপনাদের মাধ্যমে আমাদের একটা বিষয় আপনাদের অবগতির জন্য বলি, যে রাজ্যের সকলের অবগতির জন্য, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে আমাদের রাজ্যের চাটাকে পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশে কি করে পৌঁছানো যায়, রপ্তানির ব্যবস্থা করা যায়। বাংলাদেশে একটা বিশাল বাজার রয়েছে চায়ের। বাংলাদেশ সরকার প্রতি বছর 65 লক্ষ কেজি চা শ্রীলঙ্কা থেকে ক্রয় করে। আচ্ছা, সেটা করে কাইন্সের এগেনস্টে। শ্রীলঙ্কা থেকে যে চাটা ক্রয় করে তারা চাল দেয়, বিনিময়ে চালের বিনিময়ে তারা নেয়। এ হচ্ছে তাদের বাইলেটারাল ট্রিটি। তো আমরা সেখানে বাংলাদেশের একটা বিরাট চাহিদা রয়েছে আমাদের ত্রিপুরার চায়ের, অর্থাৎ আমাদের ভারতীয় যে ত্রিপুরার যে চা, ত্রিপুরার চায়ের একটা বিশাল চাহিদাও রয়েছে, বাজারও রয়েছে। তো সেটাকেও আমরা সরকারিভাবে, দুই দেশের বিষয়, তো সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস সেটাও আমরা সফল হব। এবং আজকে যে বাংলাদেশের যে ইম্পোর্ট ডিউটির মধ্যে একটা বড় মাত্রায় আমাদের চায়ের ক্ষেত্রে লাগানো আছে, সেটা যদি উইথড্র হয়ে যায় এবং বাংলাদেশের সঙ্গে যদি আমাদের এই বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কের মধ্যে চাটা যদি যুক্ত হয়, তাহলে ত্রিপুরার চা খুব অল্প সময়ের মধ্যে একটা বিশাল মাত্রা পেয়ে যাবে এবং চা শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকবেন সমস্ত অংশের মানুষ উপকৃত হবেন। রাজ্যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, গভর্নমেন্টের রেভিনিউ আর্নিংস বেড়ে যাবে। একদম, এটা বলার অপেক্ষা। চা বাগান তো অবশ্যই, চা শিল্প এভাবে আপনি যেভাবে বলছেন, নিশ্চয়ই মানুষ স্বপ্ন দেখছে, রাজ্যে বা রাজ্যবাসীও স্বপ্ন দেখছে যে আগামী দিনে চা শিল্পটাকে অবশ্যই, পাশাপাশি স্বপ্ন পাশাপাশি কাজও হচ্ছে না। ওকে, এখন কথা হচ্ছে যে এমন কি হচ্ছে যে যেখানে চা বাগানগুলোকে ধ্বংস করে সেখানে আপনি যে কিছুক্ষণ আগে ট্যুরিজমের কথা বলছিলেন, রিসোর্ট গড়ে উঠছে, চা বাগানে চা গাছগুলোকে কেটে সেখানে জায়গা ফেলে, এই ধরনের কাজও কি হচ্ছে? চা গাছ কেটে আপনার কোনো ইন্ডাস্ট্রি করার বা কোনো কিছু করারই কোনো প্রভিশন নেই, কোনো প্রভিশন নেই। আমি যেটা বলছিলাম আপনাকে, যে আমাদের সরকার আসার পরে টিএলআর অ্যাক্টের যে সংশোধন করেছে, করার পরিপ্রেক্ষিতে যে টি ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য যে বিল আমাদের যে ইয়েটা পাস করেছে, টিএলআর অ্যাক্টে যেটা অ্যামেন্ডমেন্ট এনেছে, সেক্ষেত্রে চা গাছ কেটে, ওকে, আপনি বলছেন সারপ্লাস জমিটাকে করা হচ্ছে। সারপ্লাস জমি আমি তো আপনাকে হিসাবে দিলাম যে আমাদের রাজ্যে 50% উপর সারপ্লাস রয়েছে, আপনি বলছেন সেই জায়গাটাকে করা হচ্ছে। এক্স্যাক্টলি। ওকে, চলুন আমরা নিশ্চয়ই সেদিকটায় নজর রাখবো যে কোনো চা গাছ নষ্ট হচ্ছে, চা গাছ নষ্ট করে কেটে একমাত্র ন্যাশনাল ইন্টারেস্টে যদি হয় বা ডিফেন্স পারপাসে, এছাড়া কোথাও করার কোনো প্রভিশন নেই। ওকে, আগামী দিনে আপনি বাংলাদেশের কথা বললেন, এছাড়া আর কোন ধরনের পরিকল্পনা সরকারের রয়েছে চা শিল্পকে উন্নত করার জন্য? আমরা তো যেটা বললাম যে আমরা আপনি বললেন কোয়ালিটি চা তৈরি করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের বাইরে আমাদের যাতে ন্যাশনাল আইডেন্টিটি হয়, আমাদের যাতে ইন্টারন্যাশনাল আইডেন্টিটি হয়, সেদিকে আমরা নজর দিচ্ছি। আমরা তো চা, এই যে গত বছর যে চা তৈরি করলাম, বললাম না যে আমার টিটিডিসির যে চা হয়েছে 7.5 লক্ষ কেজি, সেখানে শেষের দিকে যে চা বিক্রি হয়েছে 120 টাকা, 125 টাকা এরকম বিক্রি হয়েছে। অথচ 1 কেজি চা তৈরি করতে আপনার কস্টিং প্রায় 150 টাকার কাছাকাছি আসে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ভাবুন, তাহলে পরে যত বেশি চা তৈরি হয়েছে তত লোকসান হয়েছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে টিটিডিসি লোকসানে রান করছে? তাহলে না, আমি এটা বলছি না। ওই প্রথম দিকে তো একটা চা আমাদের ভালো দাম পেয়েছি, তো লাস্টের দিকে কথা বলেছি আমি। লাস্টের দিকে এই যে চা আমাদের যেভাবে খুশি সেভাবে চা তৈরি করলে পরে চা বিক্রি হবে না, এই কথাটা আমি বলতে চাইছি। সেটা মাথায় রেখে আজকের দিনে আমরা কি বলছি, কোয়ালিটি চা করব, কোয়ান্টিটি করব না। কোয়ান্টিটি করতে গেলেই তো আপনি লোকসানের আওতায় চলে আসবে। ওকে, আর আমাদের টিটিডিসি কোয়ালিটি চা করবেন, ভালো দামে বিক্রি করবেন ডেফিনেটলি। টিটিডিসির এই বছর আমরা প্রথম যে চা, আমরা কালকেই আমার একটা ইনভয়েস, আমার প্রথমবার এই বছরের উৎপাদিত প্রথম চা আমার কালকে যাবে অকশনে, আমরা পাঠাচ্ছি শুধুমাত্র আমাদের করার জন্য, আমাদের চায়ের যে গুণ যে কোয়ালিটি চা আমরা তৈরি করেছি তার কতটুকু না, তার দাম আমরা সর্বোচ্চ কত পেতে পারি, সেটাকে যাচাই করার জন্য আমরা একটা কনসাইনমেন্ট আমি কালকেই যাবে, সব রেডি হয়ে গেছে, কালকেই যাবে। তো বলছিলাম কি যে আমার তো রাজ্যে পিডিএস এর মাধ্যমে আমার একটা এনশিওর্ড
মার্কেট আমার রয়েছে, হুম, রেশন শপের মাধ্যমে আমরা যে চাটা দিচ্ছি, আমাদের রাজ্যের মানুষের ব্যাপক চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের যে চা। হুম, এই বছর আমরা কোয়ালিটির দিক দিয়ে অনেক বেশি আমরা স্টেপ নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস হুম। এই যে এই বছরের যে চা আমরা মানে এই রাজ্যের মানুষের কাছে আমরা দিতে মানে সক্ষম হব, হুম। আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আমরা গত সপ্তাহ থেকে আমাদের রেশন শপের মাধ্যমে এই বছরের উৎপাদিত মানে সেটা আরো কোয়ালিটি সম্পন্ন হবে। কোয়ালিটি সম্পন্ন, অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন চা যাচ্ছে। আর কিন্তু আমরা তার জন্য উৎপাদন খরচ বেড়ে গেছে, তার জন্য আমরা পয়সাও বাড়াইনি। ওকে, আমরা ওই একই দামে 5 লক্ষ আপনাদের টার্গেট এবং ভালো ভালো কোয়ালিটি এবং আপনারা দেবেন। রাজ্যের মানুষ যাতে এটা এনজয় করতে পারে সেটা মাথায় রেখে আমরা কাজ করি। আজ আন্তর্জাতিক চা দিবস। বাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে যদিও, যেতে যেতে আপনার কোনো বার্তা থাকবে কিনা চা বাগানের যারা এই যে আমরা যে স্বপ্নগুলো দেখছি বা যে কাজগুলো আপনারা বাস্তবায়িত করার চেষ্টা করছেন, সেই একটি করে দুটি পাতা যারা বেছে আনেন তাদের জন্য কোনো বার্তা আপনার তরফ থেকে থাকবে কিনা? আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত চা পিপাসু চা প্রেমীদের কাছে আমরা বিনম্র অনুরোধ রাখবো ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে যে আমাদের যে ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড যেটা আমরা চা যেটা প্যাকেটজাত করে আমরা যেটা রেশন শপের মাধ্যমে দিচ্ছি, আপনারা প্রত্যেকে রেশন শপ থেকে এই চাটা থেকে নেবেন, নিয়ে তার স্বাদ ভক্ষণ করে আমাদেরকে জানাবেন, উপদেশ দেবেন এবং আমরা যাতে আরো বেশি করে কোয়ালিটি সম্পন্ন চা উৎপাদন করে স্বল্প খরচে এই রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাইব। পাশাপাশি আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে আমরা এই বছর আমাদের রাজ্যের প্রতিটি অংশে প্রতিটি রেশন শপে যাতে আমরা পৌঁছতে পারি, তার জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের রাজ্যের মানুষ দিনকে দিন ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের চাকে যেভাবে সাদরে গ্রহণ করছেন, আগামী দিনে আরো বেশি করে আমাদের চাটাকে উপভোগ করবেন। একদম। এবং সবাই যাতে করেন আমাদের ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের চা, সে আবেদনই আপনাদের মাধ্যমে আমি রাখতে চাইছি। অসংখ্য ধন্যবাদ সমীরবাবু, আপনি আজ আমাদের সঙ্গে ছিলেন। আজকে আন্তর্জাতিক চা দিবস, আপনাকেও শুভেচ্ছা। আপনি ছিলেন এবং আমরা আশা করি আপনার হাত ধরে আপনার সঙ্গ পেয়ে ত্রিপুরার চা শিল্প আরো উন্নত হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের রাজ্যের চা শিল্প যদি উন্নত হয় এবং তাহলে নিশ্চয়ই আমাদের যে বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তাদের জীবনযাত্রার মানও হয়তো উন্নয়ন হবে। তার জন্যে ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড বা আমাদের রাজ্যের যে চাগুলো রয়েছে আমাদের উচিত আগে সেইগুলো পান করা। সময়ের বিবর্তনে মানুষের জীবন যাপনের ধরন অনেকটা পাল্টে গেলেও চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রার মান নিয়ে কিন্তু আজও বহু প্রশ্ন ওঠে। চা শ্রমিকরা এ রাষ্ট্রের নাগরিক, তাই যুগের সাথে তাল মিলিয়ে তাদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু তারা পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রের। তবে আমরা কি কর্তব্য করছি সেটাও কিন্তু দেখতে হবে। আমাদের রাজ্যের যে চা বাগানগুলো রয়েছে সেই চা বাগানগুলো উৎপাদিত যে চা, যেসব চা শ্রমিকরা আমাদের হাতে তুলে দিচ্ছেন, সেটা যদি আমরা পান করতে পারি বা আমরা গ্রহণ করতে পারি, তাহলে হয়তো তাদের জীবনযাত্রার মানের একটু বৃদ্ধি পাবে এবং আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। চা বাগানের শ্রমিক, বাগানের মালিক, চা উন্নয়ন নিগম এবং সরকারের সম্মিলিত প্রয়াসেই চা শিল্পের উন্নয়ন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই চা শ্রমিকদের ভালো রাখার দায়িত্ব সবার। আগামী দিনে কেমন থাকেন তারা সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।